জিতবেন না। এই কারণে সব থেকে বড় সমস্যা হচ্ছে যে 10টা বছর বারাসাতের মানুষের দুঃখ, যন্ত্রণা, ভালো লাগা, খারাপ লাগা, তার কোনো কিছুর সাথে চিরঞ্জিত বাবুর সম্পর্ক নেই। এবং আমার সব থেকে খারাপ লাগে কি জানেন, এই যে অফিসটা আপনি বসে আছেন, এই অফিসেই আমাদের প্রয়াত নেতা কমরেড চিত্ত বসু এখানে বিধায়ক হিসেবে কাজ করেছেন। আমাদের প্রয়াত নেতা কমরেড সরলদেব এইখানে বিধায়ক হিসেবে কাজ করেছেন। এমনকি বারাসাতের আমাদের বিরোধী বিধায়ক কমরেড সরলদেবকে হারালেন। গোপাল মুখার্জিকেও দেখেছি মানুষের সঙ্গে মিশে কিভাবে বিধায়ক হওয়া যায়। প্র্যাকটিক্যালি গোপালদার পর থেকে বারাসাত আর সেইভাবে তার নিজের মানুষকে বিধায়ক হিসেবে চাইনি। ফলে আমি আপনাকে বলছি, চিরঞ্জিত বাবুকে উনি কষ্ট পাবেন, আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না। চিরঞ্জিত বাবুর ক্ষেত্রে দাঁড়িয়ে আমি একটু বলবো যে সেটা হচ্ছে ওনাকে 2 অথবা 3 এই সংখ্যাটার মধ্যে ওনাকে থাকতে হবে, 2 নম্বর অথবা 3 নম্বর। ওনার এই নির্বাচনের মনে হয় 1 হওয়া সম্ভব হবে না। 1 কি তাহলে বিজেপি হবে? অসম্ভব। 2019-এর অঙ্ক ধরে ভারতীয় জনতা পার্টি এগোচ্ছে। আপনি বোধহয় জানেন ওইখানে জনসংঘের পক্ষ থেকেও প্রার্থী দেওয়া হয়েছে, যারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতাদর্শকে সামনে রেখে যারা সেই পোস্টার ব্যানার নিয়ে তারা অলরেডি নবপল্লীতে মিছিল শুরু করেছে। এবং এটা সব কেন্দ্রেই দিয়েছে। সব কেন্দ্রেই দিয়েছে। বিজেপির মধ্যে এত গোলমাল, আদি বিজেপি, নতুন বিজেপি, সবে নতুন বিজেপি, 294টা কেন্দ্রের মধ্যে অধিকাংশই তো তৃণমূলের প্রার্থী। যে মানুষগুলো সিদ্ধান্ত করেছিলেন যে তৃণমূলকে তাড়াতে হবে, বিজেপিকে আনতে হবে, সেই মানুষগুলো দেখলেন তৃণমূলের পচা মুখগুলো, অসংখ্য পেট্রোল পাম্পের মালিক, অসংখ্য মদের দোকানের মালিক, অসংখ্য কোটি কোটি টাকার মালিক, তারা মমতা ব্যানার্জির জাহাজ যখন ডুবছে সেই সময়টাতে তারা ভারতীয় জনতা পার্টির জাহাজে উঠেছেন। কিন্তু দুটো জাহাজ একসঙ্গে ডুববে, আপনাকে বলছি। আমি কথা আপনাকে আবার বলছি, 2019-এর ভোট 2021-এ কোথাও হবে না, রিভার্স হবে। হ্যাঁ, দেখুন, আমি তো বলছি, বহু মানুষ তো বলছে 1977 সাল হবে। আমি আপনাকে বলছি, বহু মানুষ বলছে 1977 সাল হবে। এই যে আমি ঘুরে বেড়াচ্ছি না, মানুষ জানলার ফাঁক দিয়ে যে হাত নাড়ানো, এই হাত নাড়ানোটা কিন্তু 2-3 রকমের চলছে। তৃণমূল কংগ্রেস চেষ্টা করবে সন্ত্রাস করতে, বিজেপিও চেষ্টা করবে, কারণ অর্থ শক্তি, কালো টাকা। আমি আপনার মাধ্যমে বলি, এক একটা বুথে 50,000, 60,000 টাকা অব্দি খরচা করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তার সঙ্গে যা যা উপকরণ লাগে আমাদের এই সংস্কৃতিকে ধ্বংস করার জন্য, সব কাজটা বিশ্বত বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তারা চালাচ্ছেন। তৎসত্ত্বেও 2019-এর ভোট পশ্চিমবাংলার কোনো, শুধু বারাসাত বলছি আমি, 294টা কেন্দ্রের মধ্যে কোনো কেন্দ্রে পশ্চিমবাংলার এই ভোট হবে না। মানুষ রিভল্ট করছে, আপনাকে বলছি, মানুষ রিভল্ট করছে। এটা বাম আমলেও তো এরকম ঘটনা ঘটেছিল না, বাম আমলে ঘটেনি কথা কিন্তু আমি আপনাকে বলছি না, কিন্তু তার সার্বিক চেহারাটা ছিল না। বাম আমলে যা ঘটেছে সেটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা একটা সার্বিক ঘটনা। আপনি দেখবেন সাগর থেকে পাহাড় সর্বত্র সাধারণ মানুষ, বিরোধী পক্ষ, এমনকি দলের মধ্যে একটা অংশের কেউ কিভাবে দমন করা যায়, কি করে কন্ট্রোল করা যায়, সেটা দেখা হচ্ছে। পশ্চিমবাংলাতে যত গাঁজার উৎপাদন হয় না, তার থেকে বেশি পরিমাণ গাঁজার কেস মমতা ব্যানার্জির সরকার বিরোধী পক্ষকে দিয়েছে এবং তার নিজের দলের সহকর্মীদেরকে দিয়েছে। সবকটা বুথে কি আপনারা এজেন্ট দিতে পারবেন? 294টা বুথে এজেন্ট দেবো। শুধু এজেন্ট দেবো না, রিলিভারও ঠিক করে ফেলেছি। এবং আপনাকে বলি, আজ যাই হোক, ভোটটা লুট করতে দেবো না, যাতে আমার জীবন থাকুক আর না থাকুক। আব্বাস সিদ্দিকী কিভাবে আপনাকে হেল্প করছে এই ব্যাপারে? হ্যাঁ, আমরা যেভাবে ISF এর মধ্যমগ্রাম, আমডাঙ্গাতে যেভাবে আমরা সাহায্য করছি, একইভাবে আব্বাস সাহেবের লোকজনও তারাও যথেষ্ট সহযোগিতা করছেন এই বিধানসভা ক্ষেত্রে। আপনাদের একটু অসুবিধা হচ্ছে না যে আব্বাস সিদ্দিকীর টিম ISF এর সঙ্গে কাজ করতে? না, অসুবিধা হবে কেন? মমতা ব্যানার্জি মুসলিম সম্প্রদায়ের মানুষগুলোকে বিভ্রান্ত করে খারাপ পথে পরিচালিত করার চেষ্টা করেছেন। আর আমরা মূলত বামপন্থীরা, আমরা এই মুসলিম সম্প্রদায়ের আব্বাস সাহেবের সঙ্গে যারা আছেন, মূলত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, তাদেরকে রাজনীতির মূল স্রোতে এনে আমরা তাদেরকে কাজ করাতে চাইছি। ফলে চলতে চলতেই তো পথ তৈরি হচ্ছে। মানে আমরা যতক্ষণ না চলবো ততক্ষণ পথ তৈরি হবে না, যতক্ষণ চলতে শুরু করছি পথ তৈরি হবে। 2019 লোকসভা নির্বাচনের নিরিখে যদি বিচার করা হয়, তাহলে দেখা যাচ্ছে যে বারাসাতে প্রায় 24 থেকে 28টা ওয়ার্ডে বিজেপি লিড করেছিল। এই যে বিজেপি লিড করার পিছনে একটা বামপন্থী ভোট কিন্তু কাজ করেছিল।
এবারে কি হতে পারে সেই আমি আপনাকে বলি, স্রোতের মতো মানুষ ফিরছে, স্রোতের মতো মানুষ ফিরছে। আপনি যদি আমার ফেসবুকটা প্রতিদিন দয়া করে দেখেন, দেখবেন মানুষ কিভাবে ফিরছে। 2019-এ আমরা কোথাও মিছিল মিটিং করতে পারিনি। 2019-এ কর্মীদেরকে নামাতে ভীষণ কষ্ট হয়েছিল। 2019-এ পার্টি অফিসে ফ্ল্যাগ ফেস্টুন পড়ে রইল। আর 2021-এর ফিচারটা 100% উল্টো। বিজেপির লোকেরা যতই চেষ্টা করুন, আজকে আমি আপনাকে খুব দায়িত্ব নিয়ে কথা বলি, বিজেপি এবং তৃণমূল, বিশেষত বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তারা যে ভোট, বামপন্থীদের একটা বৃহৎ অংশের ভোট তারা বিভ্রান্ত হয়ে বিজেপিকে দিয়েছিলেন, সেই ভোট আমি তো বলছি স্রোতের মতো করে মানুষ আমাদের দিকে ফিরছেন। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের প্রতি অনীহা, তৃণমূল কংগ্রেসের চরম অনাস্থা, চরম থেকে চরমতম অনাস্থা। 10 বছরে ক্ষতি মমতা ব্যানার্জি বামপন্থীদের করেননি। সিঙ্গুরের কারখানা আটকে দিয়ে ক্ষতি করেছেন আপনার ছেলে মেয়ে, আমার ছেলে মেয়ে, রাজ্যবাসী যারা ছোট ছোট ছেলে মেয়ে তাদেরকে। একটা শিল্প নেই, একটা কলকারখানা নেই, নতুন বেকারের চাকরি নেই, 4.5 লক্ষর ওপর রাজ্য সরকারি শূন্য পদ পূরণ হয়নি, নতুন করে কোনো কলকারখানা তৈরি হয়নি, টেটের পরীক্ষা বন্ধ, পিএসসি বন্ধ, এসএসসি বন্ধ। চারদিকে আপনার চুরি, বাটপাড়ি, ছিনতাই, তোলাবাজি, কাটপানির মধ্যে দিয়ে মমতা ব্যানার্জি সরকার চালাচ্ছেন। আর ওপরের যে সরকার, সেটা হিংসাশ্রয়ী সরকার। সেই সরকারের মতো এত হিংসাশ্রয়ী, এত পরশ্রীঘাত সরকার, এত খারাপ মানুষরা সেই সরকারকে পরিচালনা করছেন। একমাত্র খারাপ সরকার পরিচালনা করার ক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপি একে অন্যের পরিপূরক হিসেবে হয়েছে। ফলে সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ, প্রান্তিক মানুষ, গরিব মানুষ, সব সম্প্রদায়ের মানুষ বুঝেছেন যে আমরাই এখানে একমাত্র ভবিতব্য। এখানে একটা পোলারাইজেশনের কথা আসছে। পোলারাইজেশন যদি হয় সেক্ষেত্রে হবে না। আমি আপনাকে ইন্টারাপ্ট করলাম, হবে না। হাজার হাজার মানুষ, এই তো আমি যখন বসছি, আমি আপনাকে আর্জন করবো, অনুরোধ করবো, একটু বাদে আসুন বারাসাত নপাড়া চেকপোস্টে 1,500 ছাত্র জীবন, 1,500। আমরা বলেছি যে যৌবন নামবে রাজপথে, 1,500 ছাত্র জীবন মিছিল হবে। আমরা কখনো ভেবেছি 2019-এ এই বিশাল আকারের শুধু ছাত্র জীবনের মিছিল? আমি যেহেতু সবে 50, ফলে আজকে ওই মিছিলে অংশগ্রহণ করার জন্য আমাকে আমন্ত্রণ দেওয়া হয়েছে। আপনি একজনও পাকা চুলের মানুষ পাবেন না, একজনও পাকা চুলের মানুষ পাবেন না যারা এসে এই মিছিলে অংশগ্রহণ করবে। ফলে মেরুকরণের কোনো সুযোগ, কোনো সম্ভাবনা আমাদের শহরে। আমাদের শহর তো বারাসাতকে যারা চেনেন, বোঝেন, আমাদের শহর তো বাংলার নবজাগরণের একটা প্রাচীনতম শহর। এই শহর যদি মেরুকরণের ভিত্তিতে ভোট হয়, তাহলে এই শহরের সমস্ত ইতিকথা, বারাসাত শহরকে কেন্দ্র করে যে আমাদের যে সংস্কৃতির যে বিচরণ ক্ষেত্র, তা তো সর্বনাশ হয়ে যাবে। তাহলে এই শহরেই তো এখনো মেয়ের বিয়েতে বিসমিল্লাহ খানের সানাই বাজে। সেই শহরে কি করে আমরা মেরুকরণ হবে, এটা ভাববো বলুন তো। বামপন্থী হিসাবে আপনি যে ভোটটা পাবেন না, ব্যক্তি সঞ্জীব চট্টোপাধ্যায় হিসাবে মানুষের কাছে যে আপনার একটা গ্রহণযোগ্যতা রয়েছে, সেই পরিপ্রেক্ষিতে আপনার ভোটটা হবে, এইটা কোনটা হতে পারে? যেটা বামপন্থীদের প্রতি একটা অনীহাত। আপনি সাংবাদিক, আপনি বারাসাত অত্যন্ত প্রবীণ সাংবাদিক, কিন্তু আপনার প্রথম পরিচয় আপনি বারাসাতবাসী। আমি দুই হিসেবেই মানুষের কাছে যাচ্ছি। যারা বামপন্থাকে বিশ্বাস করেন তারা বামপন্থী প্রার্থী, সংযুক্ত মোর্চার প্রার্থীকে ভোট দেবেন। যারা বামপন্থী নীতি আদর্শবোধকে বিশ্বাস করেন না, কিন্তু ব্যক্তিগতভাবে সঞ্জীবকে ভালোবাসেন, স্নেহ করেন, তারা ভোট দেবেন। ওরা তো 10 বছর সরকার চালান, আমরা 34 বছর সরকার চালিয়েছি। 19টা হাই সেকেন্ডারি স্কুল শুধুমাত্র বারাসাত পৌরসভার মধ্যে, 2টো মহাবিদ্যালয়, বারাসাত স্টেট ইউনিভার্সিটি, বারাসাত এইখানে সংস্কৃতির পীঠস্থান হিসেবে রবীন্দ্রনাথের নামে মাথা উঁচু করে দাঁড়িয়েছে রবীন্দ্র ভবন। আমরা কৃষকের কাছে জমি নিয়ে তৎকালীন সময়ে পশ্চিমবঙ্গ বামফ্রন্ট সরকারের নেতৃত্বে আমাদের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন একটার পর একটা কাজ, জেলা পরিষদ ভবন, প্রশাসনিক ভবন, জেলা জজ কোর্ট, সবটাই যা বলবেন সবটাই ঠিক আছে। ফলে এবং সব থেকে বড় কথা হচ্ছে মানুষের সাফল্য। 34 বছরের মেয়েরা রাস্তায় বেরোতে ভয় পেত না, এখন 10 বছরের মেয়েরা রাস্তায় বেরোতে ভয় পায়। আমার স্ত্রীকে যদি আমার মেয়ে বলে যে মা আজকে আমি 7:30টায় ফিরবো, আর যদি তার ফেরাটা যদি ঘড়ির কাঁটায় 8:10 হয়ে যায়, আমার মেয়ের মতো অসংখ্য মেয়ে আর অসংখ্য মা তারা বিচলিত হয়ে পড়েন, আমার মেয়েটা কোথায় গেল।
যার বাড়ির স্বামী, যার ছেলে, যার বাবা যে সময় বাড়ি ফিরতে চান, তিনি যদি সে সময় বাড়ি ফিরতে না পারেন, তাহলে তিনি চঞ্চল হয়ে পড়েন। এই যে মানুষের নিরাপত্তা, মানুষের প্রতি মানুষের আত্মবিশ্বাস, নির্ভরতা, এটা 10 বছরে ভেঙে চুরমার করে দিচ্ছে সরকার। বারাসাতের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে আমাদের সেই পরম্পরাটাকে ফিরিয়ে নিয়ে আসা। আপনাকে যদি সরাসরি বলা হয় যে আপনাকে বারাসাতের মানুষ ভোট দেবে কেন? ভালোবেসে। বারাসাতের মানুষ আমাকে হতে দেখেছে 1971 সাল। আমার মাকে নিয়ে যখন আমার কাকু কাকিমারা যাচ্ছেন বারাসাত হাসপাতালে, চারদিক দিয়ে তখন বোমের আওয়াজ পড়ছে। এই শহরে জন্মেছি, এই শহরে পড়াশোনা করেছি, এই শহরে খেলাধুলো করেছি, এই শহরে আমার সংস্কৃতির জীবন, এই শহরে আমার রাজনীতির জীবন, এই শহরের মানুষের যে কোনো কাজে যে কোনো পরিস্থিতিতে মানুষ এইটা তার নিশ্চিতভাবে, আমাকে যারা জানেন, আমি 15 বছর ধরে বারাসাত পৌরসভায় অনেক তৃণমূলের কাউন্সিলর থেকে অনেক বেশি ভোটে জেতা কাউন্সিলর। 2015-তে আমাকে হারাবার সমস্ত পরিকল্পনা গ্রহণ করা ছিল। এই বারাসাত কি বলে আপনার বারাসাত বড় হাসপাতাল, মানে আমাদের জেলা হাসপাতালের আগের বুথ দখল হয়ে গেল। আমি তার সত্ত্বেও আমি 63% মানুষের সমর্থন নিয়ে জেতা মানুষ। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই শহর আমাকে ভালোবাসে, এই শহরকে আমি ভালোবাসি, সেই জন্যই মানুষ আমার পাশে থাকবে। গত আমফান এবং করোনা পরিস্থিতিতে বারাসাতে যেভাবে আপনি মানে একদম প্রান্তিক মানুষের সঙ্গে কাজ করেছেন, সেইভাবে অন্য যে দুজন প্রার্থী এখানে প্রধান বিরোধী হিসেবে দাঁড়িয়েছেন তাদেরকে সেভাবে দেখা যায়নি। এটা কি আপনাকে বাড়তি কিছু সুযোগ দেবে? দেখুন, এটা বাড়তি সুযোগ দেবে কি দেবে না সে তো মানুষ বিচার করবে, কিন্তু সেই ভয়ঙ্কর দিনগুলো, যে দিনগুলো রাস্তায়, আমি তো এই শহরে জন্মেছি, এই শহরে আমার পড়াশুনো, খেলাধুলো, সাংস্কৃতিক জীবন, রাজনীতি সবকিছুই এই শহরটাকে কেন্দ্র করে। আমি কখনো দেখিনি গবাদি পশু ন্যাশনাল হাইওয়েকে দখল করে শুয়ে রয়েছে। সকালবেলা পুলিশের গাড়ির আওয়াজ, তার সঙ্গে অ্যাম্বুলেন্সের ভোগো আওয়াজ, কিরকম যেন একটা মানুষ সভ্যতাকে দুলিয়ে দিয়েছিল। যারা বয়স আমার থেকে প্রবীণ, যারা এটা আপনাদের মাধ্যমে দেখবেন, তারাও এরকম অবস্থান কখনো পৃথিবীতে নেমে এসেছে কিনা জানতে পারেন। মানুষ হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে, একজন সামাজিক কর্মী হিসেবে ঠিক ওই সময়টায় যা করা উচিত ছিল সেই কাজটাই কিন্তু আমি করেছি। এর থেকে বিরাট কিছু আমি করতে পারিনি। সেই সময়তে কমিউনিটি কিচেন করেছি, একদম কাজ হারানো মানুষের কাছে যাতে খাবারটা পৌঁছায়। বেরোজগারি মানুষের রোজগার কমে গেল, কাজ হারিয়ে ফেললো, সেই মানুষগুলোর জন্য চেষ্টা করেছি। এমনকি আমার এক বন্ধুর স্ত্রী, ও যখন আমাকে ফোন করলো, তখন ওর পালস অক্সিমিটার ধরে দেখা যাচ্ছে ওর 50-52 তখন ওর পালস বেড়ে গেছে। আমি ওদের বাড়িতে গিয়েছি, অলরেডি ও তো ওর শ্বাসের কষ্ট শুরু হয়ে গেছে, মোটা সোটা মানুষ। অ্যাম্বুলেন্স আমি পাচ্ছি না, 102 অ্যাম্বুলেন্স পাচ্ছি না। আমি বলছি এটা আপনাদের সবাই আশীর্বাদ নাহলে জিনিস হয় না। হাতে 2টো গ্লাভস, মুখে মাস্ক, আর পকেটে আমি সবসময় একটা কাপড়ের বড় রুমাল রাখতাম। সেই রুমালটা আমার মাস্কের উপর বেঁধে একদম নিজের বাবা মাকে স্মরণ করে আমি ওই মেয়েটিকে আমার মোটরসাইকেলের পেছনে তুলে আমি বারাসাত কদমগাছি জেএনআরসি হাসপাতালে পৌঁছে গেলাম। সে এক বিভীষিকার দিন। যখন আমি পৌঁছলাম তখন একবারও ফিল হলো না যে আমি একজন অসুস্থ রোগীকে নিয়ে যাচ্ছি। আমি ওকে শুধু বললাম আমাকে ভালো করে ধর, যাতে পড়ে না যায়, সে তো ওর গায়ে টেম্পারেচার আছে। এবার জেএনআরসিতে যখন আমি গেলাম, যে ডাক্তারবাবু ছিলেন তিনি আমার পরিচিত মনে হলো। তিনি প্রথমে আমাকে অত্যন্ত অসন্তুষ্ট হয়ে বললেন যে আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি করোনার পেশেন্টকে নিয়ে মোটরসাইকেলে করে চলে এসেছেন, আপনি এক্ষুনি এফেক্টেড হবেন। তখন আমি বুঝলাম সত্যি আমি একটা কাজ বোধহয় ঠিক করি ভুল করি করে ফেলেছি। অসংখ্য কাজ, মাঝরাতে অ্যাম্বুলেন্স, মাঝরাতে আপনার অক্সিজেন সিলিন্ডার লাগবে, খাই। এবং শুধু দরিদ্র মানুষ না, সাধারণ মধ্যবিত্ত মানুষ যিনি তার পাশের বাড়ির মানুষকে বলতে পারছেন না যে আমার স্বামীর কাজটা চলে গেছে, আমার বাবার কাজটা চলে গেছে, আমার ভাইয়ের কাজটা চলে গেছে, আমার সন্তানের কাজ চলে গেছে, এই পরিস্থিতিতে পাশের বাড়ির লোকের কাছে চাল, গম, টাকা কিছু সে চাইতে পারছে না। আপনার মনে আছে তখন আপনি নিজেও ওই সমাজকর্মী হিসেবে যুক্ত সব কাজের সাথে। আমি ফেসবুকে একটা পোস্ট করেছিলাম যে আমাকে সাহায্য করলাম। তারা প্রচুর মানুষ যেমন জিনিসপত্র দিয়ে সাহায্য করেছেন, তাদেরই ভিক্ষের দান আমি সেই অন্য মানুষগুলোর কাছে পৌঁছে দিচ্ছি। মধ্যবিত্ত মানুষের বাড়িতে পৌঁছে দিচ্ছি কিভাবে জানেন?
তাদের ফ্ল্যাটে যায়নি, তাদের বাড়িতে যায়নি। ফোন করেছি, সামনের কোনো রাস্তার মোড় আমাদের কোনো না কোনো আমার সহকর্মী মোটরসাইকেলে করে গিয়ে খাবার দাবার পৌঁছে দিয়েছে। বারাসাত উৎসব এবং চিরন্তনী মিউজিক একাডেমি নাম দিয়ে প্রতি বছর দুর্গা বন্দনা করি। এবছর সেই অনুষ্ঠানটি আমরা আরো বড় করে করার চেষ্টা করেছিলাম। এবং প্রতিদিন, এবং সব থেকে আমার যে যন্ত্রণা, আমার স্ত্রী এবং কন্যা প্রায় 16 দিন করোনাতে আক্রান্ত, তাদেরকে বাড়িতে ফেলে রেখে দিয়ে এই যে দপ্তরটা আপনি এসেছেন, এই পার্টি দপ্তরটা থেকেই আমি আমার কমিউনিটি কিচেনের কাজ আমি পরিচালনা করেছি। কারণ আমি যদি আমার স্ত্রী সন্তানের কাছে থাকতাম তাহলে তাই বেরোতে পারতাম না। ফলে এখান থেকেই আমাকে কমিউনিটি কিচেনের কাজ আমাকে করতে হয়েছে। মানুষ বিচার করবেন, কারণ আমি এটা বিশ্বাস করি যারা জিতেছেন তারা পালিয়ে গেছে, কিন্তু আমি এত মানুষ হারিয়ে দিয়েছে, সেই জন্য আমি মানুষের কাছে রইলাম। এটুকু আমি আপনাকে বলছি। 2021 যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনে আপনার কাছে প্রধান প্রতিপক্ষ কে? আসলে আমি এই নির্বাচন সংগ্রামে অংশগ্রহণ করে প্রকৃতভাবে আমার যে প্রধান প্রতিপক্ষ কে, এটা নিয়ে আমি নিজেও কিন্তু যথেষ্ট চিন্তান্বিত। কারণ মানুষ দুই শক্তির বিরুদ্ধেই এত তীব্রভাবে বিষোদ্গার করছেন, প্রতিবাদ জানাচ্ছেন। একটা রাজ্যের আর্থিক নীতি, রাজ্যের নানান ঘটনা তার বিরুদ্ধে, আর একটা কেন্দ্রীয় নীতির প্রতিবাদে। ফলে এখনো অব্দি আমি নিজে বুঝে উঠতে পারছি না যে বারাসাত বিধানসভা কেন্দ্রে তৃণমূল না ভারতীয় জনতা পার্টি আমার বিরুদ্ধে কে প্রধান প্রতিপক্ষ। তবে এটা তো ঠিক যে পশ্চিমবাংলায় মানুষের ঐক্য গড়ে উঠেছে, আর আমাদের সেই অর্থে যদি বলেন, অ্যাপারেন্টলি আমাদের প্রতিপক্ষ কিন্তু তৃণমূল, কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি, তাদের যুক্ত যে শক্তি বিজেপি, তারাই কিন্তু এই নির্বাচনে আমাদের প্রতিপক্ষ।